পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে গেছে, কোনো থিওরি আর বাকি নেই। ব্যাস আজকে কিছু অঙ্ক করছি প্রথমে, দেন কি করব, এটার পরে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, ঠিক আছে? পারমাণবিক নিউক্লিয়াস, একবার আমি ফর্মুলাগুলো লিখছি, সবাই বলবি। পারমাণবিক নিউক্লিয়াসের প্রথম ফর্মুলা কি ছিল, যে বিঘটনের হার dN/dt, সামনে একটা মাইনাস ইউজ করতে হবে, কেন কি সময়ের সাথে সাথে পরমাণুর সংখ্যা কমছে। এটা কি হবে, প্রপোর্শনাল টু ওই মুহূর্তে যে পরমাণুর সংখ্যা আছে তেজস্ক্রিয়। তো সেটা হচ্ছে কি না, dN/dt সমান মাইনাস ল্যামডা এন, মাইনাস ওদিকে নিয়ে চলে গেছে। এটা হলো ফার্স্ট, ঠিক আছে, প্রথম হলো। দেন একে ইন্টিগ্রেশন করার পরে যেটা এসছে এন সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে, দুটো ফর্মুলা হলো। তারপরে অর্ধ জীবনকাল টি সমান কি ছিল, ln2/ল্যামডা। ln2 এর ভ্যালু কত বল, 0.693/ল্যামডা। 0.693/ল্যামডা হচ্ছে কি অর্ধ জীবনকাল, ঠিক আছে, অর্ধ জীবনকাল হলো। দেন তারপরে লাস্ট বলেছি কি, যে এন সমান n0/2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি, এটা একটা ফর্মুলা হচ্ছে, ক্লিয়ার? এগুলোর উপরেই কিন্তু কোশ্চেন ঘোরাফেরা করবে, ঠিক আছে। একটু ছোট একটা জিনিস বাকি আছে, সেটা একবার বলে দিচ্ছি। লেখ গড় আয়ু, গড় আয়ু একবার বলে দিচ্ছি, গড় আয়ু আর হচ্ছে সক্রিয়তা। সক্রিয়তা অলরেডি বলা আছে, একটু ছোট, মানে দুটো সংজ্ঞা আর কি। গড় আয়ু, গড় আয়ু, ঠিক আছে, গড় আয়ু। দেখ, কিছু মনে করবি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। তোদের মধ্যে তোদের মধ্যে কেউ দেখা গেল হচ্ছে 50 বছর বাঁচলো, কেউ হচ্ছে 60 বছর বাঁচলো, কেউ হচ্ছে 80 বছর বাঁচলো, ঠিক আছে। কেউ একটু হচ্ছে কি খুব ডিপ্রেশনে গিয়ে 25-এ চলে গেল, ঠিক আছে। ডিপ্রেশন মানে বুঝতে পারিস, ঠিক আছে, চলে গেছে। তো গড় আয়ু যদি বলি কি হবে, সবার জীবনকাল যোগ করে যতজন আছে তত দিয়ে ভাগ করব, ঠিক আছে। এবারে তো এই তেজস্ক্রিয় নমুনাতে আগে দেখ, তোদের এখানে যে সংজ্ঞা দেওয়া হচ্ছে তুই অত সহজে বুঝতে পারবি না। এখানটায় ধরো অনেক পরমাণু আছে, তো এখানটায় কি হচ্ছে, ধরো আমি বললাম যে কারোর হচ্ছে জীবনকাল হচ্ছে টি, ঠিক আছে, কারোর জীবনকাল টি। তো গড় আয়ু যদি বলি তাহলে কি করব, টি, এবার কি করব, কণার সংখ্যা আমি বাড়াতে থাকবো। কণার সংখ্যা হচ্ছে কি, ধরো একটা দুটো তিনটে করে, মানে টি ইন্টু ডিএন, ইন্টিগ্রেশন করলাম, নিচে কি দিয়ে ভাগ করব, ডিএন দিয়ে ভাগ করব। সেই যে ভর কেন্দ্র বার করে ক্লাস 11-এ যেরকম হতো, ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম, ডিএন ডিএন কেটে যাবে, কাটবে না, ডিএন ডিএন কাটবে না, ঠিক আছে, কাটিস না কোনো। গড় আয়ুকে কি বলে, গড় আয়ুকে এখানটায় ডিনোট করছে টাও দিয়ে, টাও। একে যদি ইন্টিগ্রেশন করিস, দেখ ডিএন কোথা থেকে আসবে, এই যে এখান থেকে, এইখান থেকে ডিএন নিয়ে এসে বসাতে হবে ওখানে, বুঝতে পারলি? ডিএন সমান মাইনাস ল্যামডা এন ডিটি বসাতে হবে, করে বাকি ক্যালকুলেশন, ঠিক আছে, হ্যাঁ, করে বাকি ক্যালকুলেশন। এই ইন্টিগ্রেশন কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস আসবে, ঠিক আছে, যেটা তোরা হচ্ছে কি আংশিক সমাকলন যেটা করছিস, ইন্টিগ্রেশন বাই পার্টস, সেটা করলে এর যেটা উত্তর আসবে, সেই উত্তর হচ্ছে কি না 1/ল্যামডা, 1/ল্যামডা। ইন্টিগ্রেশন যদি করি উত্তর আসবে কি 1/ল্যামডা, ক্লিয়ার? 1/ল্যামডা মানে কি, ল্যামডা হচ্ছে কি বিঘটন ধ্রুবক। এই জন্য একটা সংজ্ঞা বলা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এই যে আছে না ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তো দেখ কারোর পাওয়ার কোনোদিন একক মাত্রা চ্যাপ্টার মনে কর, কোনো কিছুর পাওয়ার কোনোদিন একক যুক্ত হতে পারে, হতে পারে না, পাওয়ার একটা সংখ্যা হয়, ঠিক আছে। ধরো আমি কোনো 2 টু দি পাওয়ার আমি যা লিখছি, এখানে কিন্তু কোনো একক হতে পারে না। তো এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি রেখেছি, ঠিক আছে। তো টি তো সময়, টি তো সময়, ল্যামডা তাহলে কি হচ্ছে, এর একক কি হওয়া উচিত, সময় টু দি পাওয়ার -1, টাইম। মানে আমি যদি বলি
টি এর একক হচ্ছে কি সেকেন্ড, তাহলে ল্যামডার একক কি হওয়া উচিত সেকেন্ড টু দি পাওয়ার -1, তবে গিয়ে তো কোনো একক থাকবে না। তার মানে ল্যামডা হচ্ছে সেকেন্ড টু দি পাওয়ার -1, তাহলে 1/λ মানে কি একটা সময় বোঝাবে। তো ওই 1/λ হচ্ছে কি একটা গড় আয়ু। যে অ্যাকচুয়ালি আমরা সংজ্ঞা বলবো কি, যে বিঘটন ধ্রুবকের অনন্যক যে সময় বোঝায় সেটাই হচ্ছে কি গড় আয়ু। তবে এসছে কিভাবে এরকম করে, ঠিক আছে, বোঝা গেল কি কনসেপ্ট এটা। নাহলে তুই বলবি যে গড় আয়ু, আমরা গড় মানে কি বুঝি, সবকিছু যোগ করে যত যতগুলো আমি নিয়েছি কণার সংখ্যা তত কণার সংখ্যা দিয়ে ভাগ করব, সবার আয়ুকে যোগ করব করে ভাগ করব। তো সবার আয়ু বলতে কি এখানে টি ইন্টু ডিএন ডিভাইডেড বাই ডিএন করছি, ঠিক আছে, ডিএন ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএন মানে কি মোট কণার সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো এখানে কি লিখবি, এই সাইডটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, লিখবি কি যে লেখ লেখ যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত, যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত, যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত, যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা, যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা, তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার, যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার 1/e অংশ হয়, 1/e অংশ হয়, যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার 1/e অংশ হয়, 1/e অংশ হয়, তাকে ওই তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু বলে, তাকে ওই তেজস্ক্রিয় মৌলের কি বলে গড় আয়ু বলে, তাকে ওই তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু বলে, তাকে ওই তেজস্ক্রিয় মৌলের কি বলে গড় আয়ু বলে, ঠিক আছে, তাকে ওই তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু বলে, ঠিক আছে, হলো বেশ। অ্যাকচুয়ালি দেখ আমি বলেছি যে টাউ হচ্ছে কি ইন্টিগ্রেশন করার পরে টাউ কত এসছে, টাউ সমান 1/λ এসছে, তাই না, টাউ সমান কি এসছে 1/λ এসছে। এবারে আমি যে লিখেছি যে n সমান n0 e টু দি পাওয়ার -λt, ঠিক আছে। এখন গড় আয়ু মানে টাউ, গড় আয়ুকে আমরা টাউ দিয়ে বলছি, টাউর ভ্যালু কত 1/λ, তো টির জায়গায় 1/λ বসিয়ে দেবো। এখন আমি যদি বলি গড় আয়ু, গড় আয়ু মানে কি 1/λ, তো সময় যদি গড় আয়ু হয় তাহলে দেখ n সমান n0 e টু দি পাওয়ার -λ, টি এর জায়গায় কত বসাবো 1/λ, বসাক কত হচ্ছে -1, তো n0 e টু দি পাওয়ার -1 মানে কত হবে n0/e। তার মানে কি হলো একটা সময়, যে সময় পরে পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার 1/e হয়ে গেছে, বোঝা গেল কি। তো কনসেপ্ট কোথা থেকে এসছে, গড় আয়ু মানে কি সবার যে জীবনকাল হচ্ছে আয়ু হচ্ছে তাকে যোগ করে কণা সংখ্যা দিয়ে ভাগ করলে একটা ইন্টিগ্রেশন হচ্ছে, সেখান থেকে আমরা পাচ্ছি কি ওই সময়টা হচ্ছে কি 1/λ, ঠিক। এবারে এই যে ফর্মুলা ছিল যে কোনো সময় পরে কণার সংখ্যা কত হবে, n সমান n0 e টু দি পাওয়ার -λ, কি হচ্ছে টি এর জায়গায় যদি আমি 1/λ বসিয়ে দিই তাহলে n এর ভ্যালু কত আসছে n0/e, এই জন্য সংজ্ঞা হিসাবে আমরা এটা লিখছি। এবার নিচে লেখ গড় আয়ু সমান, গড় আয়ু সমান কত হচ্ছে, গড় আয়ু ব্র্যাকেটে টাউ সমান 1/λ, অর্থাৎ বিঘটন ধ্রুবকের অনন্যকে আমরা, অনন্যক হচ্ছে কি গড় আয়ু হচ্ছে, বিঘটন ধ্রুবকের অনন্যক হচ্ছে কি গড় আয়ু, বিঘটন ধ্রুবকের অনন্যক হচ্ছে কি গড় আয়ু, ঠিক। তো যদি তোকে বলে যে গড় আয়ু এবং অর্ধ জীবনকালের মধ্যে সম্পর্ক, গড় আয়ু এবং অর্ধ জীবনকাল,
অর্ধ জীবনকালের মধ্যে সম্পর্ক কি হবে? গড় আয়ু এবং অর্ধ জীবনকাল। দেখ, অর্ধ জীবনকাল কি ছিল? টি সমান 0.693 বাই ল্যামডা। তাহলে টি সমান 0.693 1 বাই ল্যামডা কে কি টাও লিখতে পারি না? লিখতে পারি, অবশ্যই টাও। ঠিক আছে, 1 বাই ল্যামডা মানেই তো টাও। তাহলে অর্ধ জীবনকাল সমান কি হচ্ছে? 0.693 ইন্টু টাও, গড় আয়ু। অর্ধ জীবনকাল সমান 0.693 ইন্টু টাও হচ্ছে। ঠিক আছে, 0.693 টাও হচ্ছে। তাহলে প্রথম থেকে আমরা যে ফর্মুলা পড়ে এসেছি সেগুলো ছিল, সঙ্গে একটা জিনিস অ্যাড হলো, যেটা হচ্ছে কি গড় আয়ু। গড় আয়ু ইন্টিগ্রেশন করে ভ্যালু পাচ্ছি কি না, গড় আয়ু সমান 1 বাই ল্যামডা। ঠিক আছে, আর সঙ্গে আমরা কি দিচ্ছি, যে সময়ের ভ্যালু যদি সময় মানে এন সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, টি এর জায়গায় যদি আমি 1 বাই ল্যামডা বসিয়ে দিই, তাহলে এন কত পাবো? n0 বাই ই। মানে একটা সময়, যে সময় পরে তেজস্ক্রিয় নমুনাতে উপস্থিত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার কি হচ্ছে 1 বাই ই অংশ হচ্ছে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি না গড় আয়ু। ক্লিয়ার? বেশ, এবার লেখ সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। সক্রিয়তা বা অ্যাক্টিভিটি, একে আমরা এ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, সক্রিয়তা, সক্রিয়তা যাকে আমরা কি বলছি? অ্যাক্টিভিটি। আমরা যে বলছিলাম না যে বিঘটনের হার, ওটাই সক্রিয়তা। যেটা বিঘটনের হার, এই যে ডিএন বাই ডিটি, এটাই সক্রিয়তা। বোঝা গেল? তাহলে লেখ সময়ের সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় নমুনার, সময়ের সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় নমুনার বিঘটনের হারকে, সময়ের সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় নমুনার বিঘটনের হারকে, সময়ের সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় নমুনার বিঘটনের হারকে, বিঘটনের হারকে তার সক্রিয়তা বলে। সময়ের সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় নমুনার বিঘটনের হারকে তার সক্রিয়তা বলে। ঠিক আছে, সময়ের সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় নমুনার বিঘটনের হারকে তার সক্রিয়তা বলে। ঠিক আছে, তো দেখ এই যে লিখে দে, তাহলে এটাই হচ্ছে কি, তাহলে এ এ হচ্ছে কি অ্যাক্টিভিটি। এ সমান কি হচ্ছে? ডিএন বাই ডিটি, যেটাকে আমরা পড়েছিলাম কি মাইনাস ল্যামডা এন। ডিএন বাই ডিটি কি ছিল? মাইনাস ল্যামডা এন। ডিএন বাই ডিটি কেই বলছি কি এ, সক্রিয়তা। ঠিক আছে, আচ্ছা বল, টি সমান 0 সময়ে সক্রিয়তা, টি সমান 0 সময়ে সক্রিয়তা আমি যদি A0 হয়, A0 হলে আমি কি লিখতে পারি? এ নট সমান মাইনাস ল্যামডা। টি সমান 0 সময়ে পরমাণুর সংখ্যা কত থাকে? এন নট। থাকি না বল? লেখা যাবে টি সমান 0 সময়ে সক্রিয়তা যদি এ নট হয়, তাহলে এ নট সমান কি লেখা যাবে? মাইনাস ল্যামডা এন নট। আচ্ছা, টি সমান, টি সময়ে সক্রিয়তা, সক্রিয়তা এ হলে তাহলে কি লেখা যাবে? এ সমান মাইনাস ল্যামডা এন। সিম্পল চলছে। দেখ, সময় যখন শুরু হচ্ছে, অর্থাৎ বিঘটন যখন শুরু হচ্ছে, তখন সক্রিয়তা কত না এ নট। আর সক্রিয়তা আমরা ফর্মুলা পড়ছি কি এ সমান ডিএনডিটি, আর ডিএনডিটি সমান হচ্ছে কি মাইনাস ল্যামডা এন। যখন সময় শুরু হচ্ছে তখন সক্রিয়তা এটা, যখন টি সময় এটা। আচ্ছা, এবার দেখ
ওই রকম কোন ফর্মুলা আসছে কিনা দেখ, যেটা আমরা পড়েছিলাম না যে n সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সেরকমই কোনো ফর্মুলা এখানে আসছে কিনা দেখি। আসবে কিরকম দেখ, আমি করছি কি, আমি যদি লিখি a বাই এ নট, এ বাই এ নট করছি, তাহলে কি হবে, এ ওপরে লিখেছি তাহলে কি হবে মাইনাস ল্যামডা এন ওপরে হবে, এ নট নিচে লিখেছি মানে কি হবে মাইনাস ল্যামডা এন নট নিচে হবে। তাহলে এ বাই এ নট সমান কি হচ্ছে এন বাই এন নট, আর এন বাই এন নট মানে এন বাই এন নট মানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমি একে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, মানে কি হলো এ সমান এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। মানেটা কি হলো, যেমন আমরা এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি লিখছি, সেরকম আমি লিখতে পারি এ সমান এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এন সমান এন নট মানে কি, কণার সংখ্যা বোঝাচ্ছে কোনো একটা সময়ে, আর এ সমান এ নট, এ কি বোঝাচ্ছে, কোনো সময়ে সক্রিয়তা বোঝাচ্ছে। কোনো সময়ে সক্রিয়তা সমান প্রারম্ভিক সক্রিয়তা গুণ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ক্লিয়ার? বেশ। সক্রিয়তা, সক্রিয়তা বলতে এখানে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে যে কেবল সক্রিয়তা ও সূচকীয় সূত্র মেনে চলছে, মেনে চলছে। বিঘটন যেমন হচ্ছে, বিঘটন যেমন সূচকীয় সূত্র মেনে চলছে, সক্রিয়তাও সূচকীয় সূত্র মেনে চলছে। আচ্ছা, এবারে সক্রিয়তা মানে ডিএন বাই ডিটি, মানে কি এক সেকেন্ডে কটা পরমাণু ভাঙছে, এক সেকেন্ডে কটা পরমাণু ভাঙছে, ঠিক আছে। এক সেকেন্ডে যদি একটা পরমাণু ভেঙে যায় তাকে কি বলে, এক বেকারেল, ঠিক আছে। এক সেকেন্ডে একটা ভাঙলে তাকে কি বলবো, এক বেকারেল। তাহলে সক্রিয়তার কিছু আমরা একক লিখে নিচ্ছি, এই সাইডে মুছি, এই সাইডটা, সক্রিয়তার কিছু আমরা একক লিখে নিচ্ছি, সেটা হচ্ছে কি এর একক, সক্রিয়তার একক কি হচ্ছে, সক্রিয়তার একক আমি লিখছি যেমন 1 বেকারেল পি কিউ। 1 বেকারেল মানে কি, 1 বেকারেল মানে 1 ডিপিএস লিখতে পারি। ডিপিএস মানে কি, ডিপিএস বলতে ডিকে পার সেকেন্ড, এক সেকেন্ডে একটা পরমাণু ভেঙেছে, 1 ডিকে পার সেকেন্ড, ঠিক আছে। এবারে আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে 20, 1 20 সিআই সমান কত হচ্ছে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বেকারেল, ঠিক আছে। দুটো একক হলো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি না বেকারেল, আর একটা হচ্ছে কি 20 হলো। বেশ, একটা হলো বেকারেল আর একটা হচ্ছে কি 20। আরেকটা হয় 1 রাদারফোর্ড। 1 রাদারফোর্ড সমান, যতটা আমি মনে করতে পারছি 10 টু দি পাওয়ার 6 বেকারেল হয়ে যাবে। একবার আমি চেক করে নিচ্ছি, ঠিক আছে। দুটো লেখ, অসুবিধা নেই। রাদারফোর্ড আর হচ্ছে বেকারেলের মধ্যে আমি একবার চেক করে বলছি, হ্যাঁ। হুম, ডিপিএস বলতে, ডিপিএস বলতে ডিকে পার সেকেন্ড, ঠিক আছে। কি লিখেছি, 10 to the power 1 Rutherford is equals to 10 to the power 6 বেকারেল, ঠিকই আছে। এক রাদারফোর্ড সমান 10 টু দি পাওয়ার 6 বেকারেল হচ্ছে, ঠিক আছে। এগুলো কিছু কিছু ইউনিট। এবার আমি অঙ্ক নিচ্ছি, হ্যাঁ, এবার আমি অঙ্ক নিচ্ছি। দেখ, প্রথমে ফার্স্ট উদাহরণ একের কোশ্চেন নিচ্ছি, পেজ নাম্বার 353-তে। উদাহরণ একের কোশ্চেন, চলো দেখি। সবার লেখা হয়ে গেছে, ফর্মুলা ঠিক রাখতে হবে সবগুলো, ঠিক আছে। এটা কিন্তু তোদের এক প্রকার কেমিস্ট্রিতে রাসায়নিক গতিবিদ্যা প্রথম ক্রমের রাসায়নিক যে বিক্রিয়া, তার কিন্তু যত ইকুয়েশন হয় সবগুলো কিন্তু হয়ে গেল এখানেই। চলো
এবার কি বলছে দেখ, উদাহরণ 1 বলছে একটি তেজস্ক্রিয় নমুনার অর্ধ জীবনকাল। উদাহরণ 1 নিচ্ছি, বলছে একটি তেজস্ক্রিয় নমুনার অর্ধ জীবনকাল 1 বছর, 1 ইয়ার। 2 বছরে নমুনাটির কত অংশ ক্ষয় প্রাপ্ত হবে? কি কত বলছে? 2 বছর। আগে ডেটা লেখ। অর্ধ জীবনকাল 1 বছর, সময় কত? 2 বছর। 2 বছরে কত অংশ ক্ষয় প্রাপ্ত হবে? ঠিক আছে, আমি লিখবো কি না, টি সমান 0 তে পরমাণুর সংখ্যা কত লিখছি আমরা? n0, ঠিক না? টি সমান 0 তে পরমাণুর সংখ্যা n0। ক্লিয়ার? হ্যাঁ, হয়েছে। এবার কি লিখবো? টি সময়ে নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা। টি সমান নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা কোন ফর্মুলাতে যাওয়া উচিত? n সমান, দেখ একটা ফর্মুলা হয় কি, n সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বাট এখানে তো অর্ধ জীবনকাল হিসাবে দেওয়া আছে, তাহলে অন্য যে ফর্মুলা সেটা কি, n সমান n0 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। না, বোঝা গেল না? হ্যাঁ, তাহলে কি হলো, n সমান n0 2 টু দি পাওয়ার কত হবে? স্মল টির ভ্যালু কত? 2, ক্যাপিটাল টির ভ্যালু কত? 1। তার মানে কত হলো, n সমান n0 বাই 2, না 2 স্কয়ার, 2 স্কয়ার 4 হচ্ছে। উত্তর হয়ে গেল। কোশ্চেন পড়ে দেখ কি বলেছে। উত্তর কি হয়ে গেল? এখানে বলেছে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, মানে এটা যেটা বেরিয়েছে সেটা কি, এখন নমুনাতে আছে n0/4, এখন নমুনাতে আছে n0/4, আগে কত ছিল? n0। তাহলে কত ক্ষয় পেয়েছে? তাহলে কি লিখবো? ক্ষয়প্রাপ্ত হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে কত লিখবো না, আগে যে ছিল n0 আর এখন যেটা আছে n0/4, বাদ দিলেই বুঝে যাবো কত অংশ কত ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাহলে কি লিখবো না, 3n0, ঠিক না? এতগুলো ক্ষয়প্রাপ্ত ক্ষয়প্রাপ্ত হয়েছে, বা ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা বলতে পারি, ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা। কিন্তু এখানে বলছে কত অংশ। অংশ কি করে বার করে? যেটা ক্ষয়প্রাপ্ত হয়েছে ডিভাইডেড বাই প্রাথমিক, তবে কি তো অংশ আসবে। এখান থেকে আমরা বলে দিতে পারি, অর্থাৎ 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, প্রাথমিকের 3/4, মানে প্রাথমিকের কত অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে? 3/4। তাহলে কি লিখবো? অতএব প্রাথমিক প্রাথমিক পরমাণু সংখ্যার, অর্থাৎ প্রাথমিক পরমাণু সংখ্যার 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। প্রাথমিক পরমাণু সংখ্যা 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। কারোর কোনো ডাউট আছে বল? এখানটায় বেসিক্যালি কিন্তু ফর্মুলা দিয়েই আমরা যাচ্ছি সবকিছুই। কি বলেছি যে এখানে সময় একটা দিয়ে দিয়েছে অর্ধ জীবনকাল, আর একটা সময় দিয়েছে, ঠিক আছে। তো বলেছে যে ওই সময় পরে কত অংশ, কি বলছে, কত বলেছে যে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে। আমরা যে এন গুলো লিখি ওগুলো কি বলতো, ওই মুহূর্তে কত আছে এখন, ওই মুহূর্তে কত আছে এখন, এনটা যেটা টি সময়ে উপস্থিত পরমাণুর সংখ্যা, আর এ কি বলেছে, কত ক্ষয়প্রাপ্ত হয়েছে। আমি যদি টি সময়ে মানে 2 বছর পরে উপস্থিত পরমাণুর সংখ্যা যদি বলি n/4, প্রথমে ছিল n0, এখন আছে n/4, তাহলে কত ক্ষয় পেয়ে গেছে? n0 মাইনাস n/4। ঠিক আছে, এরপরে উদাহরণ 2, দেখেছিস, দেখ একের অঙ্কটা WBJER কোশ্চেন। এই কোশ্চেন যদি WBJER তে পড়ে, আর 1 মাস 1.5 মাস পরে, 1.5 মাস 2 মাস পরে হচ্ছে WBJER পরীক্ষা আছে, তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেবে, ঠিকঠাক করে করতে হবে। উদাহরণ 2, কোশ্চেন বলেছে
উদাহরণ 2-তে কোশ্চেন বলেছে যে 8,000 ইয়ারে কোনো তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ এত অংশ কমে গেলে, ঠিক আছে, এত অংশ কমে গেলে এর অর্ধায়ু কত হবে, ঠিক আছে। আচ্ছা, সময় কত দিয়েছে আগে দেখে নে। সময় দিয়েছে কত? 8,000 বছর, ঠিক আছে। ঠিক আছে, কোনো তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ, কোনো তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ এত এত অংশ কমে গেলে, এত অ্যাকচুয়ালি এত অংশ কমে গেল নয়, এখানে টার্মটা একটু আছে, 1/32 অংশে কমে গেলে, 1/32 অংশ কমে গেলে আর 1/32 অংশে কমে গেলে দুটোর মধ্যে কি হচ্ছে দেখ। 1/32 অংশ বলতে কি, ধরো প্রথমে ছিল কি n0, 1/32 অংশ, যদি বলে কমে 1/32 অংশ হয়ে গেছে, সেটা একটা মানে। আর যদি বলে 1/32 অংশ কমে গেছে মানে কি, আগে ছিল n0 আর n0/32 কমে গেল, তাহলে এখন আছে কত, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে বাংলাতে এরকম করে দিয়েছে, বাট এটা হচ্ছে কি যে কমে গিয়ে এখন যেটা আছে সেটা হচ্ছে 1/32 অংশ, বোঝা গেল। তার মানে হ্যাঁ, এখন n হচ্ছে কত, n0/32। ক্লিয়ার? কি জিজ্ঞেস করছে? অর্ধ জীবনকাল টি জিজ্ঞেস করছে, তো তুই কি করে করবি এখানে বল। এখানে একটা ফর্মুলা আমরা জানি, n সমান n0 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। n সমান n0, প্রথমে প্রথমে লিখবি যে এটাই, প্রথমে এটা লেখা হলো, তারপরে এইখানে লিখবি যে n মানে কত, n0/32 সমান n0/2 টু দি পাওয়ার টি বাই ক্যাপিটাল টি। n0 n0 কেটে যাবে, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি সমান 32, 32 কে লেখ 2 টু দি পাওয়ার 5, গুণ করে করে যা, 2 গুণ 2 গুণ 2 গুণ এরকম করে যা, 2 টু দি পাওয়ার 5 আসবে। তাহলে বল এখান থেকে পাওয়ার পাওয়ার সমান করব আমি, তাহলে টি বাই টাউ সমান 5 হলো, ঠিক না। এখানে টি দেওয়া আছে কত, 8,000 বছর, ক্যাপিটাল টি বার করতে হবে, 5 আছে এখানে, তাহলে ক্যাপিটাল টি সমান কত হবে, 8,000/5, তাহলে ক্যাপিটাল টি হয়ে যাবে কত, 16×5 = 80, দুটো শূন্য, 1600 বছর হচ্ছে কি এর অর্ধ জীবন কাল। বইতে দেখ ছক করে করে করেছে, ছক করে করে ছক করে করে করেছে, বাট সবসময় তুই অতটা ভাবতে পারবি না, ঠিক আছে। সবসময় তুই অতটা ভাবতে পারবি না, তুই এটাও বলতে পারিস যদি ওরকম ভাবিস, আমি বলেছিলাম না যে প্রথম অর্ধ জীবন কাল হলে কত হবে, n0/2, দ্বিতীয় হলে কত হবে, n0/2 স্কোয়ার, তৃতীয় হলে কত হবে, n0/2 এর কিউব, ঠিক না। তো এখানে এরকম আছে, তো যদি বলে যে n0/32 হচ্ছে, তার মানে কি 2 টু দি পাওয়ার 5 হচ্ছে, তার মানে তুই এখান থেকে বুঝে যাবি যে 5টা অর্ধ জীবন কাল, সময়টা 8,000 বছর, ওই 8,000 বছর মানে কি 5টা অর্ধ জীবন কাল, তাহলে একটা অর্ধ জীবন কাল কত হচ্ছে, 8,000/5, এরকম ভাবতে পারিস ডাইরেক্ট। আর কোশ্চেন এরকম করলেই সব থেকে ভালো হচ্ছে, ক্লিয়ার। হ্যাঁ, নেক্সট তারপরের কোশ্চেন, তারপরে উদাহরণ 3। উদাহরণ 3-এর কোশ্চেন কি বলছে দেখ। উদাহরণ 3-এর কোশ্চেন বলেছে 8 গ্রাম রেডিয়াম, 8 গ্রাম রেডিয়াম কত বছরে ভেঙে 1 গ্রামে পরিণত হবে। 8 গ্রাম রেডিয়াম, প্রথম কত ছিল, 8 গ্রাম। তুই এখানে দেখ কণার সংখ্যা তো দেওয়া নেই, এবার দেখ কণার সংখ্যা যদি তুই বার করিস, কণার সংখ্যা কি করে বার করে, তুই করবি রেডিয়ামকে, যে 8 গ্রাম দেওয়া আছে তাকে রেডিয়ামের পারমাণবিক ভর দিয়ে ভাগ করবি, তাহলে মোল সংখ্যা আসবে, সেই মোল সংখ্যার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করবি, তবে গিয়ে পরমাণু সংখ্যা আসবে। কিন্তু কথা হলো যে এখানে আমরা যে অনুপাত, যেটা আমি বলছি দেখ, যদি আমি n0 বলি কি হবে, হবে 8
বাই রেডিয়ামের আণবিক ভর গুণ অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যা। আর এন কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যাকে কি লিখবো, 6.022 ইন্টু 10^23 লিখে দিচ্ছি। হ্যাঁ, মোল লিখে দিই, সব থেকে বেটার মোল, ঠিক না? কোনো কিছু কণার সংখ্যা কি করে বার করে, যে ভর দেওয়া আছে তাকে আণবিক ভর যদি অণু হয় অথবা পারমাণবিক ভর যদি পরমাণু হয় ভাগ করলে কি আসে, মোল সংখ্যা। এক মোলে কটা কণা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে আমি যদি বলি প্রথমে কণার সংখ্যা লিখবি নাকি, প্রথমে কণার সংখ্যা 8/m, তারপরে কত বছর পরে ভেঙে 1 গ্রামে পরিণত হয়, মানে এখন আছে কত, 1 গ্রাম, তাহলে 1/m মোল। এবারে তুই যদি ফর্মুলা ইউজ করিস যে n সমান n0/2^t করিস এটা, ঠিক আছে, যেহেতু রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে এখানে, তাহলে তুই বল, তুই n এর জায়গায় 1/m বসাবি আর n0 এর জায়গায় 8/m বসাবি, 1/m তো দু সাইড থেকে কেটে যাবে। বোঝা গেল কি? সব থেকে ভালো এরকমই লেখ, যে যে প্রাথমিক প্রাথমিক হচ্ছে বা টি সমান 0 সময়ে, টি সমান 0 সময়ে নমুনায় উপস্থিত, এরকম লেখ, নমুনায় উপস্থিত রেডিয়াম পরমাণুর সংখ্যা। বোঝা গেল? টি সমান 0 সময়ে নমুনায় উপস্থিত রেডিয়াম পরমাণুর সংখ্যা n0 সমান 8/m মোল, ঠিক আছে, মোল। সাইডে লিখে দিবি ক্যাপিটাল M সমান রেডিয়ামের পারমাণবিক ভর, রেডিয়ামের পারমাণবিক ভর, যেটা আমরা কেমিস্ট্রিতে পড়ি, পারমাণবিক ভর। তাহলে আর কোনো কনফিউশনই থাকবে না। টি সমান 0 সময়ে রেডিয়াম কত ছিল, 8 গ্রাম। 8 গ্রামকে আমি মোল করব কিভাবে, 8/আণবিক পারমাণবিক ভর, এত মোল পরমাণু আছে। ধরি টি সময় পরে, টি সময় পরে পরমাণুর সংখ্যা n, তাহলে n সমান কি হবে, 1/m মোল। তারপরে লিখবি, আমরা জানি, আমরা অনেক কিছুই জানি, বাস পরীক্ষায় লিখতে পারি না, n সমান n0 স্মল টি বাই ক্যাপিটাল টি, যেখানে কি হচ্ছে, ক্যাপিটাল টি হচ্ছে কি অর্ধ জীবনকাল, অর্ধ জীবনকাল দেওয়া আছে, অর্ধ জীবনকাল কত দেওয়া আছে, অর্ধ জীবনকাল 1600 বছর, অর্ধ জীবনকাল দেওয়া আছে। এবারে মানগুলো বসিয়ে দেবো, n এর মান কত, 1/m, n0 এর মান কত, 8/m, 2^t/t, তো 1/m কেটে গেছে। তারপরে কি হবে, 2^t/t সমান 8, 2^t/t সমান 2^3, তাহলে t/T সমান 3, t সমান 3T, তাহলে কত হচ্ছে, 3 গুণ 1600, মানে 16×3 = 4800 ইয়ার হচ্ছে কি রেজাল্ট হচ্ছে। বল কোনো ডাউট আছে কিনা? 4800 ইয়ার হচ্ছে কি ওই সময়। কিছু না, তুই 8 আর 1 বসালে বসাতে পারিস, বাট আমরা যেহেতু কণার সংখ্যা দিয়ে ফর্মুলা করা আছে, তো ভর লিখে দেওয়া ডাইরেক্ট কি হবে বলতো, বলতে হবে যে অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে, ঠিক না? যেহেতু তো আর n0 আর n মানে তো আর ভর নয়, ওগুলো তো কণার সংখ্যা, এই জন্য কণার সংখ্যা হিসাবে লেখাটা বেটার। কেন কি, শর্ট কোশ্চেন হলে তো আমি 8 আর 1 বসিয়ে সঙ্গে সঙ্গে করে দিতাম, বুঝা গেল? তাও করতাম না, কি লিখতাম, যে প্রথমে ছিল 8, পরে 1 হয়েছে, 8 ভাগ হয়ে গেছে, ঠিক না, 1/8 অংশ হয়ে গেছে, নিচে 8 মানে কি 2^3, 2^3 মানে কি 3টে অর্ধ জীবনকাল, একটা অর্ধ জীবনকাল 1600 হলে তাহলে 3টে অর্ধ জীবনকাল কত হবে, 16×3 = 4800। উত্তর তো এমনি ডাইরেক্ট চলে আসছে, বাট আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে না পরীক্ষাতে।
আহ, এগুলো সব একই টাইপের কোশ্চেন হচ্ছে, যেগুলো হচ্ছে কি 4 5 4 5। একটা আলাদা টাইপের কোশ্চেন করছি, সেটা হচ্ছে কি 8-এর কোশ্চেন, পার্সেন্টেজ দেওয়া আছে দেখছি। 8-এর কোশ্চেন একটু আলাদা টাইপের কোশ্চেন করছি, 8-এর কোশ্চেন। এটা লেখার পরে চেষ্টা করবি 8-এর কোশ্চেন। কোশ্চেনটা পড়ে দেখেছিস একবার? দেখ, ডেটা আগে লেখ, কি বলছে শোন। 8-এর কোশ্চেন বলছে থোরিয়ামের অর্ধজীবনকাল 1.5 ইন্টু 10⁻10 ইয়ার। তাহলে কি লিখবো? ক্যাপিটাল টি, থোরিয়ামের অর্ধজীবনকাল বলেছে এটা, তাহলে লিখবো কি না, ক্যাপিটাল টি সমান, দেখ দেখ, ক্যাপিটাল টি সমান কি হবে? 1.5 10⁻10 ইয়ার। ঠিক আছে, হলো। কিছু পরিমাণ থোরিয়ামের 20% বিঘটিত হতে কত সময় লাগবে? ওই, ভালো করে শোন। 20% বিঘটিত হতে কত সময় লাগবে বলছে। 20% বিঘটিত মানে কি? 20% ভেঙে যাবে। হুম, আচ্ছা, তো লেখ, ধরি টি সমান 0 সময়ে, নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা কত লিখবো? এন নট, ধরি টি সমান 0 সময়ে নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা এন নট। ঠিক আছে, আর কি বলবো? টি সময়ে 20% বিঘটিত হয়। টি সময়ে 20% বিঘটিত হয়। ক্লিয়ার? অর্থাৎ অর্থাৎ দেখ, কার 20%? প্রাথমিক যে ছিল তার 20%, অর্থাৎ এন নট গুণ 20/100, মানে কত হবে? এন নট বাই 5 সংখ্যক পরমাণু বিঘটিত হয়। হ্যাঁ কি না বল? এতগুলো ভেঙে গেছে। এন, হ্যাঁ বলছি তো, 20% বিঘটিত হয় মানে এতগুলো ভেঙে গেছে। তাহলে এখন আছে কত? এখন উপস্থিত পরমাণুর সংখ্যা, এখন এখন নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা, এখন নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা ক্যাপিটাল এন সমান, প্রথমে কত ছিল? n0, ভেঙে গেছে কতটা? n0/5, তার মানে কত হবে? 4n0/5। কত হবে? 4n0/5। না, বোঝা গেল না? ক্লিয়ার? এবার কি লিখবো? আমরা বানান ভুলে গেছি রে। আমরা জানি n সমান n0/2 একই না? কেন বারবার এটা লিখছি? কেন কি অর্ধ জীবনকাল দেওয়া আছে। যদি ল্যামডা দেওয়া থাকতো তাহলে n সমান n0 e⁻ λt ফর্মুলা ইউজ করতাম। ঠিক আছে, বেশ। এখানে দেখ,
n সমান n0 এটা হলো। তুই এক কাজ করতে পারিস এখান থেকে 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি সমান n0/n। আচ্ছা n0/n কত হচ্ছে দেখ এখান থেকে, n0/n মানে কত হচ্ছে 5/4, 5/4, এটা কত 5/4, 5/4 হচ্ছে, ক্লিয়ার? 5/4 হচ্ছে। আচ্ছা এরপরে কি হবে, 5/4 হলো, ঠিক আছে, 5/4 হলো, এরপরে কি করবি বল? এতটা পর্যন্ত হলো তো ক্যালকুলেশন, হ্যাঁ? ল্যামডা টি দিয়ে করুক, ল্যামডা টি দিয়ে করতে বইতে সামনে আছে বলে এখন দেখা যাচ্ছে, বাট পরে কি করব, কি বলছি শোন, আমি আমি যেভাবে বলছি শোন, আগে প্রথমে পরমাণুর সংখ্যা ছিল n0, 20% ভেঙে গেছে মানে n0/5 ভেঙে গেছে, তাহলে এখন আছে কত 4n0/5। এবার আমি দেখছি কোশ্চেনে আমাকে অর্ধ জীবনকাল দেওয়া আছে আর সময় বার করতে বলছে, তাহলে আমি এই ফর্মুলা দিয়ে যাব। এবারে কথা হচ্ছে যে আমরা যখন এখান থেকে যদি এখানে 2 টু দি পাওয়ার ধরো যদি 8 হতো বা 16 হতো তাহলে তো সহজে করে দিতাম, বাট এখানে সেরকম কিছু নেই। তাহলে কি করব, এক কাজ করি স্মল টি বাই ক্যাপিটাল টি সমান, এখানে এখানে দেখ 2 আছে, পাওয়ার আছে, তুই বল ওদিকে আমি কি করতে পারি, দেখ এটা মুছে দিচ্ছি, হ্যাঁ আগে একটু লগ নিয়ে বলছি শোন। আগে ধরো তোকে যদি বলে যে 2 টু দি পাওয়ার x সমান 3, 2 টু দি পাওয়ার x সমান 3, তাই তো? এদিকে ভাব 2 টু দি পাওয়ার x সমান 3, বেস এখানে কোনটা, এটা বেস, তাই তো? এটা কি পাওয়ার, আর এটা কি রেজাল্ট, তাই না? লগ সহজ করে বুঝতে পারিস কি, লগ হচ্ছে কি সূচকেরই একটা, বাস অন্য পদ্ধতিতে বলছে, একই জিনিস বলছে অন্য পদ্ধতি বলছে। দেখ লগ বেস নিচে হয় না, নিচেই আছে 2, বাস এখানে ওপরে কি হয় পাওয়ার হয়, এখানে উপরে কি হবে রেজাল্ট হবে, তাহলে এক্স হবে এটা। তো তুই নিজে বল এখানে এইখানে এইটাকে ভালো করে দেখ, 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি সমান 5/4, এটা কি বেস, এটা কি পাওয়ার, এটা কি রেজাল্ট, তাহলে আমি কি লিখতে পারি, লগ বেস কত 2, রেজাল্ট কত 5/4 সমান হচ্ছে কত স্মল টি বাই ক্যাপিটাল টি। ঠিক আছে, অসুবিধা নেই। এর কথা এই যে যে কোশ্চেন আছে একে কিন্তু দেখ, একে হচ্ছে আমি চাইলে কি করতে পারি, দেখ লগ যে আছে ln আমি নিতে পারি, বা log 2 লগ এটাও করতে পারি। অ্যাকচুয়ালি কি হয়, আমরা কিছু লগের মান মুখস্থ রাখি, যারা নিট বা যেই দেয় তারা কিন্তু লগের মান মুখস্থ রাখে, মানে log 2 এর মান কত হয়, log 5 এর মান কত, এগুলো মুখস্থ রাখে। এবারে দেখ এখান থেকে তুই ক্যাপিটাল টি তো দেওয়া আছে, এইটার মান চলে এলে হয়ে যাবে। দেখ তোরা নিশ্চয়ই জানিস যে লগ এ বি এরকম আছে, তো একে কিন্তু আমি লিখতে পারি কি লগ এ বাই লগ বি, এটাও লেখা যায় লগ এ বাই লগ বি। বেশ আমি 10 করে দিলাম, তার মানে একে আমি কি করতে পারি, একে আমি করতে পারি যে, এদিকটা মুছে দিচ্ছি, একে আমি করতে পারি যে স্মল টি বাই ক্যাপিটাল টি সমান লগ 5/4 বেস 10, কেন কি বেস 2 দিয়ে লগ আমরা মনে রাখি না, বেস 10 দিয়ে মনে রাখি, log 2 বেস 10, ঠিক আছে, হলো কি, বেশ হলো। এবার দেখ এই মানগুলো কিরকম হচ্ছে, দেখ এটাকে আমি যেমন কি করতে পারি 5/4 না, একে আমি করতে পারি log 5 বেস এটা মাইনাস log 4 বেস এটা বাই log 2 বেস এটা। এবারে log 5 এর ভ্যালু বেস দিয়ে যদি মনে থাকে, log 2 এর মনে থাকলে log 4 এর হবে, কেন কি 4 মানে কি 2 স্কয়ার, 2 সামনে চলে আসবে, ঠিক আছে, এগুলো করা যেতে পারে। এখানে দেখ আমি জাস্ট একবার আমি লিখে নিচ্ছি যে log 10 এর ভ্যালু, log 2 এর ভ্যালু, এগুলো আমি একবার বলে দিচ্ছি। দেখ কারোর কাছে ক্যালকুলেটর আছে, কারোর কাছে ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে হবে। লগ, এক মিনিট বলছি, log 2
হ্যাঁ, log 2 এর ভ্যালু হয় log 2 এর ভ্যালু হয় 0.3। শোন ভালো করে, log 2 এর ভ্যালু হয় 0.3। আচ্ছা, আর log 5 এর ভ্যালু, দেখ log 5 এর ভ্যালু কিরকম করছিস। শোন, log 5 এর ভ্যালু তুই এটা যদি মনে থাকে log 5 এর ভ্যালু হয়ে যাবে কিরকম, 5 মানে কি, 5 মানে 10/2 না? হ্যাঁ, তো তুই লিখতে পারিস log 10 অন দা বেস 10 মাইনাস log 2 অন দা বেস 10। log 10 বেস 10 মানে কত, 1, মাইনাস log 2 বেস 10 মানে কত হচ্ছে 0.3, মানে 0.7। বোঝা গেল কি? log 2 এর ভ্যালু মনে রাখতে বলছি, আর অনেকে log 3 এর ভ্যালু মনে রাখে। log 3 বলে দিচ্ছি, log 3 বেস কিন্তু 10 আছে। log 3 এর ভ্যালু যদি কোথাও কাজে লেগে যায় 4.77, একদম 0.477 কি বললাম, log 2 এর ভ্যালু 0.3 আর log 3 এর ভ্যালু 0.47। ঠিক আছে, log 5 এর ভ্যালু কি করে আসছে দেখ, log 5 মানে কি log 10/2, log 10/2, log 10/2 মানে কি log 10 মাইনাস log 2। log 10 মানে কত 1, 10 বেস 10 1, আর log 2 হচ্ছে কত 0.3, তাহলে কত হচ্ছে 0.7। এবার দেখ ওইখান থেকে আমি মানগুলো বসাচ্ছি কিরকম হচ্ছে। দেখ log 5 এর ভ্যালু কত হচ্ছে 0.7, মাইনাস log 4 এর ভ্যালু কত হবে, log 4 মানে কি 2 স্কোয়ার, 2 সামনে চলে আসবে, 2 ইন্টু log 2 এর ভ্যালু 0.3 ডিভাইডেড বাই 0.3, তাহলে এটা কত হলো 0.7 মাইনাস 0.6 বাই 0.3, 0.1 বাই 0.3 মানে 1/3, 1/3, 1/3 সমান 1/3 সমান স্মল টি বাই ক্যাপিটাল টি। 1 বাই আচ্ছা ক্যাপিটাল টি বাই ক্যাপিটাল টি হচ্ছে কত 1/3, তাহলে স্মল টি কত হবে, স্মল টি হয়ে যাবে ক্যাপিটাল টি বাই 3। কত অর্ধজীবনকাল ছিল যেন 1.5 ইন্টু 10⁻10 ইয়ার ছিল 3, তাহলে 0.5 ইন্টু 10⁻10 ইয়ার, কি উত্তর আছে 0.48, 48 ইন্টু 10⁻8 ইয়ার। হ্যাঁ, ও ক্যালকুলেটরে ইউজ করেছে, 10⁻10 ই থাকবে, 10⁻10 থাকবে। তো আমি কিছু জিনিস রিপিট করে দিচ্ছি, শোন আগে। তোদের এই পরীক্ষাতে ক্যালকুলেটর দেবে, দেবে না, ক্যালকুলেটর দেবে না। লগের পার্টটা আমি বলে দিচ্ছি, একবার লিখে নে, তারপরে বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি পুরো। তোদের কেমিস্ট্রিও তো লগ চলে আসবে, বহু জায়গায় লগ চলে আসে কেমিস্ট্রি ক্যালকুলেশনে। যাদের ম্যাথ নেই তাদের একটু সমস্যা হবে। log 2 আর 3 মনে রাখলে বাকি করা যায়, log 2 আর 3 মনে রাখলে বাকি করা যায় কেন, কেন কি দেখ লগ ধরো 6 বলেছে তোকে, কি করবি, log 6 বলেছে তোকে, কি করবি log 2 ইন্টু 3, মানে কি log 2 প্লাস log 3। log 2 এর মান কত 0.3, আর log 3 এর মান কত 0.477, তাহলে কি হচ্ছে 0.3 প্লাস 0.477। আমি লগের পার্টটা বলে দিচ্ছি, একবার লিখে নে, তারপরে বলে দিচ্ছি, সময় দিচ্ছি, লেখ। দেখ লগের যে পার্টটা একবার বলে দিচ্ছি কি কি হচ্ছে সব, কি বলছি, যদি কোথাও লগ এ বি থাকে তাহলে তুই লিখতে পারিস কি লগ এ প্লাস লগ বি লেখা যায়। যদি কোথাও লগ এ বাই বি হয় তাহলে তুই লিখতে পারিস লগ এ মাইনাস লগ বি লেখা যায়। আচ্ছা, যদি কোনো কারণে তুই চাস যে এরকম লিখবি, দেখ লগ এ বেস বি,
আমরা যে মানগুলো মনে রাখি তারা আমরা কোন মান মনে রাখি, যে লগ বেস 10 এর মানটা মনে রাখি। তো আমি একে লিখতে পারি লগ এ বেস 10 ডিভাইডেড বাই লগ বি বেস 10। ক্লিয়ার? আর কি না, লগ এটা আর এটা উপর নিচ যদি সমান হয়ে যায় তাকে আমি 1 লিখতে পারি। ঠিক আছে, বেশ। আচ্ছা, আর কি বলছি, ধরো কোথাও আছে লগ এ টু দি পাওয়ার এন, বেশ যা আছে আছে, তো তুই পাওয়ার সামনে নিয়ে আসতে পারিস। ক্লিয়ার হলো? ঠিক আছে। তো এবারে কিছু জিনিস আমরা মনে রাখছি কি না, লগ লগ 2 এর ভ্যালু কি মনে রাখছি, লগ 2 টু দি বেস বেস 10 হলে কত হচ্ছে 0.3, লগ 3 বেস 10 হলে কত হচ্ছে 0.477 লাগছে। ঠিক আছে। আর লগ 5 হলে কত বলেছি, লগ 5 মানে অ্যাকচুয়ালি কিন্তু লগ 10/2, লগ 10/2। তো এটা হচ্ছে কত, লগ 10 বেস 10 মাইনাস লগ 2 বেস 10। এটা হচ্ছে কত, লগ 10 বেস 10 মানে কত 1, লগ 0.3 মানে 0.7। তো লগ 2 এর ভ্যালু 0.3, লগ 3 এর ভ্যালু 0.47, আর লগ 5 এর ভ্যালু কত হচ্ছে 0.7। আর ln2 এর ভ্যালু কি, ln2 ln2 মানে কি, লগ 2 অন দা বেস 10, সরি 2 অন দা বেস ই, এটা কত 0.693, 0.693। ঠিক আছে, এগুলো তোদের কেমিস্ট্রিতেও অনেক কাজে দিয়ে দেবে। ঠিক আছে। হুম, এটা তোদেরকে অঙ্ক করার ক্ষেত্রে অনেক জায়গাতে হেল্প করতে পারে। 354 পেজে উদাহরণ 10, 354 পেজে উদাহরণ 10, 13 না 10, 11, 13 খারে দাগ, বইতে দাগ দে। 354 পেজে, 354 পেজে উদাহরণ, উদাহরণ 10, 11 আর হচ্ছে কি 13, 10, 11, 13। ঠিক আছে, এই কোশ্চেনগুলো একবার বাড়িতে দেখে নিস, তাহলে আজকের এটা হচ্ছে কি পুরোপুরি ভাবে কমপ্লিট হলো। আছে, পুরোপুরি ভাবে কমপ্লিট হলো। ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টার আমাদের পুরো শেষ হয়ে গেছে। কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারের লাস্ট একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে কি একটা এক্সপেরিমেন্ট। কোনটা, গাইগার মার্সডেন পরীক্ষা, না গাইগার মার্সডেন নয়, ডেভিসন গার্মার, ডেভিসন গার্মার, ডেভিসন, ডেভিসন গার্মার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে বইতে পেজ 281 পেজ, 281 পেজ। আমরা কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে, কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে কি পড়েছি, যে অ্যাকচুয়ালি পদার্থ, ঠিক আছে, পদার্থ হচ্ছে কি দুটো সত্তা দেখাচ্ছে, একটা কণা ধর্ম আর একটা তরঙ্গ ধর্ম, আর বিকিরণও দুটো সত্তা দেখাচ্ছে, কণা ধর্ম তরঙ্গ ধর্ম, ঠিক না? তো বিকিরণের তো দুটো সত্তা আমরা পড়েছি অলরেডি, ফোটন কণা স্রোত, ফোটনের ধর্ম, সেখান থেকে আমরা আলোক তড়িৎ ক্রিয়া এগুলো সব পড়ে নিয়েছি। কিন্তু পদার্থ যদি গতিশীল হয়, তাহলে সেই পদার্থ যে পদার্থের সংশ্লিষ্ট যে তরঙ্গ হচ্ছে, সেটা একটা এক্সপেরিমেন্ট করে দেখানো হচ্ছে। এখানে কি অ্যাকচুয়ালি একটা একটা সেটা এমন ভাবে করা হয়েছে যে, যে দ্রুত গতির ইলেকট্রন কোন একটা তলে গিয়ে পড়বে এবং সেখান থেকে বিক্ষিপ্ত হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য মেপে দেখা যাবে। বল ইলেকট্রনকে বিভব প্রভেদ ভোল্টেজের মধ্য দিয়ে নিয়ে গেলে
সেটা গতিশীল হওয়ার জন্য ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য আসে সেটা কত আসে 12.27 বাই কি হবে √v অ্যাংস্ট্রম এককে আসে। মনে পড়েছে? মনে পড়েছে? ইলেকট্রনকে যদি ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরান্বিত করা হয় তাহলে সেটি ইলেকট্রন গতিশীল হওয়ার জন্য তার সংশ্লিষ্ট যে পদার্থ তরঙ্গ হচ্ছে, ইলেকট্রন তরঙ্গ হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য কত 12.27 বাই √v। ভি হচ্ছে কি বিভব, অ্যাংস্ট্রম এককে উত্তর আসবে। ঠিক আছে, এবারে ওইটা খোল 281 পেজ। কি লেখা আছে? ছায়াপ্রকাশনী বই 281 পেজ লেখা আছে পদার্থ তরঙ্গের পরীক্ষামূলক অনুশীলন। মানে একটা পদার্থ গতিশীল হলে যে তরঙ্গ হচ্ছে সেটা পরীক্ষার সাহায্যে দেখাচ্ছে। আমি যেটুকু যেটুকু বলছি সেটা দেখবি তোদের সিলেবাসে কি আছে। এই পরীক্ষার কেবলমাত্র কনক্লুশন কি হচ্ছে, ডিটেলস এক্সপেরিমেন্ট করার দরকার নেই। এই পরীক্ষার কনক্লুশন কি, কণার স্রোত তরঙ্গ হিসাবে আচরণ করে। বোঝা গেল? কি বলছি শোন, এখানে একটা ছবি আছে, দেখ ছবি কি না, একটা রেড কালারের এখান থেকে যেটা দিয়েছে, দেখ ইলেকট্রনের স্রোত। ইলেকট্রনের স্রোত কোথায় গিয়ে পড়েছে? নিকেলের একটা কেলাস, একক কেলাসের উপরে গিয়ে পড়েছে। মানে ইলেকট্রন গান বলছে, আমি একটু আঁকছি এরকম করে, এরকম টাইপের ইলেকট্রন হচ্ছে কি গান হচ্ছে এখানে। এখান থেকে ইলেকট্রন স্রোত বেরিয়েছে, ইলেকট্রন স্রোত বেরিয়েছে। এবারে কি হচ্ছে, এখানে একটা নিকেলের কেলাস আছে, সেই নিকেলের কেলাসের উপরে কি হয়েছে, এই ইলেকট্রনের স্রোত পড়েছে। আর এখানে হচ্ছে কি না, এরকম এর উপরে ডিটেক্টর আছে। ঠিক আছে, ডিটেক্টর আছে, যেটাকে সরিয়ে সরিয়ে দেখ এই ইলেকট্রন বিক্ষিপ্ত হয়ে আসবে। কোন দিকে কত বিক্ষিপ্ত হচ্ছে একে আমি সরিয়ে দেখতে পারি, যে বিক্ষিপ্ত ইলেকট্রনের কত তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সেটা আমরা মাপতে পারি, তীব্রতা থেকে মাপতে পারি। অ্যাকচুয়ালি দেখ এখান থেকে ইলেকট্রনের হচ্ছে কি উচ্চ গতির ইলেকট্রনের স্রোত নির্গত হয়ে এটা হচ্ছে নিকেলের একক কেলাস। ঠিক আছে, নিকেলের একক কেলাস, সেই নিকেলের একক কেলাস থেকে কি হবে, ইলেকট্রন বিক্ষিপ্ত হয়ে আসবে, এখানে পড়বে। তো পজিশন অনুযায়ী কি হচ্ছে, তীব্রতা চেঞ্জ হবে। তো তীব্রতা থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ক্যালকুলেট করে দেখছি কি, যে যে আমি বিভব এখানটা ইউজ করে ইলেকট্রনকে ত্বরান্বিত করছি, শোন আমি দেখা গেল হচ্ছে কি এখানে 144 ভোল্ট ইউজ করে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাচ্ছি, এখানে ডিটেক্টরে তীব্রতা মেপে তরঙ্গের দৈর্ঘ্যের ক্যালকুলেশন করলে সেম ভ্যালু পাচ্ছি। তার মানে ইলেকট্রনের স্রোত তরঙ্গ হিসেবে আচরণ করছে। ঠিক আছে, থিওরিতে তো আমরা এটা পেয়েছিলাম, বাট এক্সপেরিমেন্টালি হচ্ছে এখানে। ঠিক আছে, পড়ব কোনটা, এখানে কি হচ্ছে, ইলেকট্রনের অপবর্তন। অপবর্তন কেন না, ইলেকট্রন কোথাও গিয়ে তরঙ্গের অপবর্তন হচ্ছে। কেন কি, এটা ইলেকট্রন যখন গতিশীল হচ্ছে, ইলেকট্রন যখন গতিশীল হচ্ছে সেটা একটা তরঙ্গ হিসেবে আচরণ করছে। আর তরঙ্গ কোনো ধার ঘেঁষে গেলে বেঁকে যায়, যাকে আমরা কি বলি, অপবর্তন। তো ডেভিসন গার্মারের পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারছি, কনক্লুশন কি, কণার স্রোত তরঙ্গ হিসাবে আচরণ করে। বোঝা গেল, কণার স্রোত তরঙ্গ হিসেবে আচরণ করে, এটাই হচ্ছে কি এই পরীক্ষার কিন্তু কনক্লুশন। ঠিক, বাকি যেগুলো লেখা আছে ওগুলো কিচ্ছু পড়তে হবে না। পদার্থ তরঙ্গের স্বরূপটা একবার পড়ে নিচ্ছি, ওই 282 পেজে আছে। পদার্থ তরঙ্গের স্বরূপ কি, যেমন যদি বলা হয় আলোক তরঙ্গ আর পদার্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি, সেখানে পার্থক্য আমরা কি বলেছিলাম, যে আলোক তরঙ্গ একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়, পদার্থ তরঙ্গ কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। আরেকটা পার্থক্য বলা হয়েছিল, ধরো এটা হচ্ছে কি জল মাধ্যম, তো এর মধ্য দিয়ে যে আলো যাচ্ছে, তো আলো কিন্তু একই বেগে যাবে জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে। তার মানে কোন একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগ নির্দিষ্ট। ক্লিয়ার? এবারে ধরো কণা তরঙ্গ যেটা হচ্ছে কি পদার্থ তরঙ্গ যেটা বলছি, ধরো ইলেকট্রন যদি এখন 10 ইলেকট্রন যদি এখন 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে তার সংশ্লিষ্ট তরঙ্গ 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে। ইলেকট্রন যদি 50 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে তার সংশ্লিষ্ট তরঙ্গও 50 মিটার পার সেকেন্ডে যাবে। মানে কণার বেগ যেমন যেমন হবে, কণার বেগ যদি বাড়ে বা কমে,
তাহলে তার সংশ্লিষ্ট তরঙ্গের বেগও বাড়বে কমবে। মানে জলের মধ্যে কোনো কণা প্রথমে ধীরে যাচ্ছিল, পরে দ্রুত যাচ্ছে, তাহলে তরঙ্গের বেগও বেড়ে যাবে। কিন্তু আলোক তরঙ্গের ক্ষেত্রে এরকম কিছু হয় না। আর কি, কণা যদি চলতেই থাকে তাহলে যে তরঙ্গ হবে সেটা হবে কি প্রগামী তরঙ্গ বা চল তরঙ্গ, মানে চলতেই আছে, ঠিক আছে। আর যদি কণা কোনো একটা জায়গার মধ্যেই গতিশীল হয় তাহলে তরঙ্গ সেই জায়গার মধ্যেই থাকবে, স্থানু তরঙ্গ। যেমন তোরা দেখ, এটা হচ্ছে কি একটা সুতো বাঁধা আছে, একে টোকা দিলে যে তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গটা কি হচ্ছে, একবার এখান থেকে এখানে, একবার এখান থেকে এখানে, একবার এখান থেকে এখানে, একবার এখান থেকে এখানে। এটা কি স্থানু তরঙ্গ, নাকি না? দুটো একটা তারকে আমি যে দুটো দেওয়ালের মধ্যে আটকে দিয়ে যে তরঙ্গটা হচ্ছে এটা কি স্থানু তরঙ্গ। আর যদি বলি আমি এখানে কথা বললাম শব্দ তরঙ্গ চলে যাচ্ছে, এটা হচ্ছে কি চল তরঙ্গ। আচ্ছা, একটা পদার্থ তরঙ্গ যেটা স্থানু তরঙ্গ হচ্ছে কিরকম বলা যেতে পারে, পরমাণুর নিউক্লিয়াস, আস্তে আস্তে কিন্তু পরমাণু চ্যাপ্টারে যাচ্ছে, দেখ পরমাণুর নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে কিনা, ইলেকট্রন গতিশীল, তাহলে ইলেকট্রনের সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আচ্ছা, ইলেকট্রন তো এখানেই কেবলমাত্র সীমাবদ্ধ আছে, তাই না? তাহলে ইলেকট্রনের সংশ্লিষ্ট তরঙ্গ চল তরঙ্গ হবে না স্থানু তরঙ্গ হবে? স্থানু তরঙ্গ, কারণ কি পরমাণুর মধ্যেই থাকছে ইলেকট্রন, ইলেকট্রন তো আর গতিশীল হয়ে কোথাও চলে যাচ্ছে না, একই জায়গায় আবদ্ধ থাকছে, মানে ইলেকট্রন তরঙ্গ হচ্ছে কি স্থানু তরঙ্গ, ঠিক আছে। তো পদার্থ তরঙ্গের স্বরূপ খাতায় হেডিং লিখতে পারিস, খাতায় একবার হেডিং লিখে নে। এইখানে যে হেডিং লিখেছি না, যে গাইগার ডেভিসন গার্মারের যে পরীক্ষা, এখানে লিখে নে যে কণার স্রোত তরঙ্গ হিসাবে আচরণ করে, কণার স্রোত তরঙ্গ হিসাবে আচরণ করে। এটাই হচ্ছে কি কনক্লুশন বা সিদ্ধান্ত যদি বলি, এই পরীক্ষার সিদ্ধান্ত কি, ঠিক আছে। সিদ্ধান্ত হচ্ছে কি যে কণার স্রোত তরঙ্গ হিসাবে আচরণ করছে, ডেভিসন গার্মারের পরীক্ষা থেকে আমরা কনক্লুশন করছি, ঠিক। কণার স্রোত তরঙ্গ হিসাবে আচরণ করে। পদার্থ তরঙ্গের স্বরূপ, পদার্থ তরঙ্গের স্বরূপ মানে পদার্থ তরঙ্গের কি কি বৈশিষ্ট্য হয়, ঠিক আছে। পদার্থ তরঙ্গের স্বরূপ বলতে পারি বা বৈশিষ্ট্য বলতে পারি, পদার্থ তরঙ্গের স্বরূপ বা বৈশিষ্ট্য, ঠিক আছে। হ্যাঁ, করে দিচ্ছি শোন একবার। 1 নম্বর পয়েন্ট আছে কি যে গতিশীল কণার গতিশীল কণার সঙ্গে সামঞ্জস্য রেখে পদার্থ তরঙ্গকেও হতে হবে একটি চল তরঙ্গ বা প্রগামী তরঙ্গ, ঠিক আছে। 2 নম্বর কি, কণাটি যে বেগে গতিশীল পদার্থ তরঙ্গের গতিবেগও সেই গতিবেগের সমান হতে হবে, ঠিক। 3 নম্বর কি, যে কোনো মুহূর্তে গতিশীল কণাটি একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে, সুতরাং পদার্থ তরঙ্গটিকে এমন হতে হবে যাতে সেই মুহূর্তে কণাটির অবস্থান নির্দেশ করতে পারে। মানে কি, ধরো ইলেকট্রন এখানে আছে, তাহলে তরঙ্গও কিন্তু এখানেই থাকবে, এমন নয় যে কণা এগিয়ে গেছে তরঙ্গ পিছনে পিছনে যাচ্ছে, এটা হবে না, বোঝা গেল? কণা এগিয়ে গেছে তরঙ্গ পেছনে পেছনে যাচ্ছে, এটা হবে না। এরপরে চলে আসবি কোনটা না, ফোটন তরঙ্গ, 283 পেজ। ফোটন তরঙ্গ হচ্ছে কি, যে দেখ কি বলছে, পদার্থের তরঙ্গ কণিকা দ্বিত্ব আলোচনা করার আগেই আমরা দেখেছি তড়িৎচুম্বকীয় বিকিরণও কি হচ্ছে দ্বৈত সত্তা বিশিষ্ট। তড়িৎচুম্বকীয় বিকিরণ দ্বৈত সত্তা বলতে কি, দুটো ধর্ম আছে, একটা কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম, ঠিক আছে। তো ফোটন একটা কণা, তাহলে ফোটনের স্রোতও কি হচ্ছে তরঙ্গ হিসাবে আচরণ করছে। যে একটা কোশ্চেন ছিল যে ব্যাখ্যা করো ফোটন ফোটন কণা অপবর্তন হয়, ঠিক আছে, ফোটন কণার অপবর্তন হয়।
ফোটন কণার স্রোত তরঙ্গ হিসেবে আচরণ করবে। তরঙ্গ কণিকা দ্বিত্ব থেকে আমরা পাচ্ছি, ডুয়ালিটি থেকে। ফোটন কণার স্রোত তরঙ্গ হিসেবে আচরণ করবে, সেই তরঙ্গের অপবর্তন হবে। ঠিক আছে, ফোটন কণার স্রোত অপবর্তন ঘটাচ্ছে। ঠিক আছে, ব্যাস কোয়ান্টাম তত্ত্ব যেটুকু পাঠ বাকি ছিল হয়ে গেছে। তাহলে নেক্সট পরীক্ষা হবে কোয়ান্টাম তত্ত্ব পর্যন্ত, পড়ে নিস বাড়িতে ভালো করে। ঠিক আছে।